যেখানে আপনার এই হামলাটা হয়েছে তার থেকে অল্প কয়েক কিলোমিটার দূরেই কিন্তু ভারতের ক্যাম্প, আর্মি ক্যাম্প। মোদি কিন্তু এই একটা উগ্রবাদ জাগিয়ে তুলে তিনি একটা গৃহযুদ্ধ বাজিয়ে দিতে পারলে তিনি কিন্তু গদিতে বসা তার জন্য খুব সহজ। এই যে ২টা পারমাণবিক বোমা ২ দেশে আছে, এটা বিশ্ব তাদেরকে হতে দিবে না, ভারত পাকিস্তান হতে দিবে না। তারা মাঝখানে করবে কি, এই হাউকাউ করে পাকিস্তান কিছু, কিছু ফায়দা তারা নিজেরা লুটে নিবে। ভারত এই মোদি ইলেকশন থেকে শুরু করে তার ব্যক্তিগত কিছু ধান্দাগুলো তিনি করে নিবে। প্র্যাকটিক্যালি যুদ্ধ হবে না। যেকোনো ধরনের ইনসিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্ট এগুলো ঘটার পরে আপনি সরাসরি কখনোই বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোনো তদন্ত না হয় বা এটার জন্য এভিডেন্সিয়াল কোনো আপনার রিপোর্ট আপনি যদি পেশ না করেন ততক্ষণ পর্যন্ত এটাকে অ্যাজাম্পশন বলতে পারেন। আমি বলতে পারবো না যে এটা অমুকই করেছে। হ্যাঁ, তবে অ্যাজাম্পশন গুলো অনেকগুলো হাইপোথিসিস। কিন্তু ইন্টারেস্টিংলি ভারত কিন্তু পাকিস্তানকে দায়ী অলরেডি চূড়ান্ত ভাবে করে কিন্তু তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থেকে সবকিছু করে ফেলেছে। ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ডোমেস্টিক পলিটিক্স সবগুলো ক্ষেত্রে এগুলো হয়। এটা হওয়াটা খুব স্বাভাবিক। বাট বিষয়টা হচ্ছে যে আমরা যারা সাধারণত যারা কম বেশি ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করি বা আমরা স্টাডি বা ক্রস চেকিং করি বা আমরা কম্পারেটিভ স্টেটমেন্টগুলোই করি, আমাদের জন্য আমি মনে করি আমাদের এটা বরং আমাদের অ্যাকচুয়ালি মানে কি বলা যায় যে ফরম্যাটেড ওয়েতে আমাদের কথা বলা উচিত। সেটা হচ্ছে হলো যেখানে আমরা কয়েকটা অ্যাজাম্পশন করতে পারি। আমি অনেকগুলো যেহেতু আমি এই ভারত, কাশ্মীর, পাকিস্তান বা সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স নিয়ে যেহেতু আমার হায়ার স্টাডি করেছি সেই হিসাবে আর পাশাপাশি পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে যেহেতু আমি পড়াশোনা করি এটা নিয়ে, সে কারণে আমি অনেকগুলো জায়গা চেক ব্যাক করে আমার ৩ টা জায়গায় আমার এখানে অ্যাজাম্পশন আছে। নাম্বার 1 অ্যাজাম্পশনটা হচ্ছে এটা নরেন্দ্র মোদি তথা বিজেপির আ নিজেদের দ্বারা পরিচালিত একটা ঘটনা। ওইটার ব্যাখ্যাটা বিশ্লেষণটা আমি পরে বলব আপনাকে। তাদের এটা তাদের নিজেদেরই একটা প্রি-প্ল্যান এটা অ্যাকশন হতে পারে। ২ নাম্বার হতে পারে এটা মানে যেটা প্রথম প্ল্যানটা বলছেন আপনি নরেন্দ্র মোদী এবং বিজেপির নিজস্ব একটা পরিকল্পনার অংশ হতে পারে। হ্যাঁ, দ্বিতীয়। ব্যাখ্যাটা আপনাকে দেব। ডিটেইলস আচ্ছা, ব্যাখ্যাটা হ্যাঁ, আমি দেব। ব্যাখ্যা করে দেন। তৃতীয়টা? তৃতীয়টা হচ্ছে যেটা মামুন ভাই যে কথাটা বললেন যে এটা হতে পারে পাকিস্তানের কোনো একটি জঙ্গি গোষ্ঠী। কারণ আপনার বুঝতে হবে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই যে আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলোতে অল্প টাকায় কিন্তু আমরা অনেক কিনতে পারি। হ্যাঁ? তো এই ধরনের ইয়েটাকে ম্যানেজ করা খুব সহজ। তো এটা হতে পারে যে ভারতেরই কোনো একটা পলিটিক্যাল পার্টি বা সরকার বা যারাই হোক সেখানকার একটা অ্যাক্টর এবং পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠী একটা অ্যাক্টর। তারা মিলে এটা করতে পারে। ৩ নাম্বার হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পলিটিক্স এর একটা অংশ হতে পারে। আপনাকে আমি একটু জাস্ট ছোট্ট একটু দিয়ে বলি। যেমন ধরেন পাকিস্তান আর্মির তাদের জন্য দীর্ঘদিনের জন্য একটা অনেক বড় একটা খোরাক হচ্ছে। আপনি দেখবেন যে পাকিস্তানের পলিটিক্স যদি চিন্তা করেন গত ৫০ বছরে বা তারও আগের থেকে সবসময় দেখবেন যে মিলিটারি একটা ডমিন্যান্স থাকে পাকিস্তানের পলিটিক্সের ক্ষেত্রে। ইভেন আমরা যখন বাংলাদেশ স্বাধীন হয় তখনও কিন্তু পাকিস্তানের আ সেনাবাহিনীর সেই জেনারেল আপনার আইয়ুব খান, জেনারেল ইয়াহিয়া আ আ আমরা অনেক আগের থেকেই দেখে আসছি যে এটা একটা মিলিটারি শাসনটা এবং মিলিটারি প্রভাবটা থাকে। যেটা বাংলাদেশে যেভাবে হয়ে আসছে। সো পাকিস্তান আর্মির জন্য কাশ্মীরটাকে সবসময় ইস্যুটাকে সামনে রাখা মানেই তারা একটু গরম অবস্থানে থাকে। যে কাশ্মীর ইস্যুটা যত বেশি উজ্জীবিত থাকবে, তত পাকিস্তান আর্মি দে বিকাম মোর রিলেভেন্ট। ধরেন আপনি যখন কোনো একটা যুদ্ধ যেমন আমাদের হিল ট্র্যাক্টসটা আছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের সেনাবাহিনী এটা নিয়ে আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকি। এখন পার্বত্য চট্টগ্রাম যখন আমাদের থাকবে না, তখন কিন্তু আমরা বলতে গেলে পুরোটাই আমরা শান্তিকালীন সময় পার করব। বাট পার্বত্য চট্টগ্রামে কিন্তু আমাদের অনেকটা অপারেশনাল মোড এ থাকতে হয়। এবং এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর প্রফেশনালিজম এটা কিন্তু বাড়ায়। এটা আমাদের জন্য কিন্তু যেমন ঝুঁকি আমাদের সেনাবাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হয়। এই শান্তি বাহিনী মোকাবেলা করতে যেয়ে আমাদের অনেক ঝুঁকি, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ কাশ্মীর নিয়ে অনেক কিছু জানে। হিল ট্র্যাক্টস নিয়ে জানে না। কারণ কাশ্মীর নিয়ে জানে কারণ ওখানে অনেক মুভি, সিনেমা হয়েছে। বাট বাংলাদেশে দুর্ভাগ্যজনক যে আমাদের হিল ট্র্যাক্টস এ এত স্যাক্রিফাইস তারপরে কোনো মুভি তৈরি হয়নি। যে কারণে বাংলাদেশের মানুষ জানে না। তো এটা কিন্তু আমাদের প্রফেশনালিজম স্কিলসটাও বাড়ায় এখানে। বাট কাশ্মীরটা আমি আবার ওইভাবে কম্পেয়ার করব না। বাট যদিও বাংলাদেশে আমরা কখনো ওই হিল ট্র্যাক্স নিয়ে এগুলো করি না। বাট কাশ্মীর কিন্তু ডিফারেন্ট। ওইটা ভারত পাকিস্তানের পলিটিক্স এর ক্ষেত্রে কাশ্মীর ভারতকেও এবং আ এ ভা এ পাকিস্তানকেও ২ টা কান্ট্রিকেই এই ইস্যুটা পলিটিক্যালি আপনার কি বলা যায় মোটিভেট করে।
এই কাশ্মীর ইস্যুকে ভারত কখনো পলিটিক্যাল পার্টিগুলো বা ভারতের আর্মি তারা এটাকে যেমন অ্যাসেট বানায়, পাকিস্তানও বানায়। ভারতের বিভিন্ন মুভিগুলো এই কাশ্মীর ইস্যুকে সামনে রেখে ভারতের সেনা কর্মকর্তারা অনেক বীরত্বের খেতাব থেকে শুরু করে তারা অনেক বেশি ক্রেডিট নিয়ে থাকেন। একইভাবে কাশ্মীরকে সামনে রেখে পাকিস্তান আর্মিও তারা এটাকে রিলেভেন্ট করে তারা গভর্নমেন্টের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করার সুযোগ পায়। তারপরে তাদের পারমাণবিক বোমা আছে। এখন তাদের কাছে যেহেতু পারমাণবিক বোমা আছে এবং এই কাশ্মীর ইস্যু যখন সামনে থাকে তখন কিন্তু পাকিস্তান আর্মি দে বিকাম মোর রিলেভেন্ট টু ইনফ্লুয়েন্স দ্য গভর্নমেন্ট। সো এই জায়গাটাতে তারপরে এখানে আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ঘটনাটা যখন ঘটে ঠিক ওই মুহূর্তেই গত সোমবার দিন কিন্তু পাকিস্তান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু ভারত ভ্রমণ মানে ভিজিট করে ওখানে কিন্তু আছেন এবং তার এই বৃহস্পতিবার দিন তার দেশে ফেরত যাওয়ার কথা। তো আপনি খেয়াল করে দেখেন যে মুহূর্তে আপনার আমেরিকান আপনার ভাইস প্রেসিডেন্ট ভারত ভিজিট করছেন ঠিক ওই মুহূর্তে এরকম একটি ঘটনা ঘটা, হ্যাঁ, এটা কিন্তু মানে কিছু বিষয় আছে যে এখানে কাদের ইন্টারেস্ট থাকতে পারে। এখানে ইন্টারন্যাশনাল আপনার এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন আফগানিস্তান ইস্যুটা অনেকটা চ্যাপ্টারটা বলতে গেলে ক্লোজড হয়ে গিয়েছে। এখন এই অঞ্চলটা ডিস্টেবিলাইজ করা এটার সাথে কার ইন্টারেস্ট থাকতে পারে, এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে চায়নার কিছু ইন্টারেস্ট থাকতে পারে, আমেরিকার ইন্টারেস্ট থাকতে পারে, ইন্টারন্যাশনাল পলিটিক্সের অনেক বিষয় থাকতে পারে। সো ৩ নম্বর বিষয়টা আসলে এটা মানে আমি বলবো যে আমাদের জন্য আননোন কোনো একটা ওইখানে নিরাপত্তার অবস্থাটা কি এবং নিরাপত্তা কাদের নিয়ন্ত্রণে রয়েছে কাশ্মীরের ওই অঞ্চলটা? এখন আমি বলি কাশ্মীর যেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে এই জায়গাটা হচ্ছে কাশ্মীর তো ২ ভাগে বিভক্ত। কাশ্মীর একটা অংশ হচ্ছে পাকিস্তানের সাথে, আরেকটা অংশ হচ্ছে ভারতের সাথে। কিন্তু পুরো কাশ্মীর যেটা এই পুরো কাশ্মীরটা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা। কিন্তু একটা অংশ ভারতের সাথে আছে যারা এই জায়গাটা মধ্যে সবচেয়ে বড় যেটা পর্যটন কেন্দ্র ওই জায়গাটায় ঘটনাটা ঘটেছে এবং এই জায়গাটাকে অনেকে ভারত নিয়ন্ত্রিত, ওখানে যে সিকিউরিটি সিস্টেম সবকিছু আন্ডার কন্ট্রোল ভারতীয় অথরিটি, এই তো। এবং আরো একটা ঘটনা হচ্ছে যেখানে আপনার এই হামলাটা হয়েছে তার থেকে অল্প কয়েক কিলোমিটার দূরেই কিন্তু ভারতের ক্যাম্প, আর্মি ক্যাম্প, মানে ওদের ইয়া আছে বর্ডার ইয়া। তো এখানে কিন্তু নিরাপত্তাটা খুব নিয়ন্ত্রিত। এবং আপনার আরো একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে মানে ভারতের বর্তমানে যে আপনার নিরাপত্তা ব্যবস্থা তাদের যে এখন যে সেটআপ আছে এই সেটআপের মধ্য দিয়ে এইরকম ঘটনা ঘটাটা অনেকটাই অসম্ভব। এবং আপনি দেখেন এখানে যে যারা এটাকে এই হামলার দায় স্বীকার করেছে যে আপনার দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ যেটাকে বলা হয়। এই টিআরএফ কে তারা দায় স্বীকার করেছে। আমি তো মনে করি টিআরএফ এটা হ্যাঁ সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এটা আমার অ্যাজাম্পশন। টিআরএফ যে দায় স্বীকার করেছে এই টিআরএফ যে অ্যাকচুয়ালি লস্করে তৈয়বা বা পাকিস্তানের কোনো সংগঠন তার কোনো গ্যারান্টি নেই। আপনি চিন্তা করেন এটা ভারতের কোনো একটা প্রতিষ্ঠানও তো এটা মানে অন্য নাম দিয়ে করতে পারে। আমি বললাম আমি এক জায়গায় ধরেন হামলা করে অন্য একজন লোককে দিয়ে আমি ফোন করায় বললাম যে আমি ফরিদপুরের সাগর বলছি, এই সাগর আমি এই ঘটনাটা ঘটিয়েছি। তো ওই লোক তো ভেরিফাই করবে না যে ফোন কলের আসলে ব্যক্তি কি সাগর ভাই না মেজর রেজা সাহেব। নোবডি নো দ্যাট। তো এখানে এই জিনিসগুলো যে অনেক সময় করে কি ওই যে আপনার আল কায়দা নামে অনেক কিছু দায় স্বীকার করা হতো। যেগুলো পরে দেখা গেছে যে আপনার এগুলো কোনো সত্যতা নাই। তো এরকম এই যে টিআরএফ যেটা দায় হ্যাঁ, তবে টিআরএফ এর এখানে একটা কথা এক জায়গায় আছে। যেটাকে আমি অনেকটা লজিক্যালি নেই। টিআরএফ ওখানে দায় স্বীকার করার সময় তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, একটা যুক্তি দিয়েছে। কারণ হিসেবে ব্যাখ্যা করেছে যে এই কাশ্মীরে ভারতের বিভিন্ন রাজ্যের লোকজনদেরকে ভারত সরকার এখানে অধিবাসী হিসাবে তাদেরকে জায়গা দিচ্ছে। এটা কিন্তু একটা লজিক। কারণ কাশ্মীর হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা এবং এখানে একটা পর্যটন কেন্দ্র। এখন ভারতের বিভিন্ন রাজ্যের লোক যদি এখানে সমাগম করে তখন তো ওই আপনার রোহিঙ্গাদের মতো অবস্থা হয়ে যাবে। যেমন রোহিঙ্গারা কক্সবাজারে জায়গা নেওয়ার কারণে এখন 370 বাতিল করে তো শুরুই করেছে। ওখানে তো বসতি থেকে শুরু করে আগে তো এগুলো ছিল না, স্পেশাল ওই একটা তো বাতিল করার পর তো ২০১৯ সালের পর কিন্তু আপনি খেয়াল করে দেবেন ২০১৯ সালের পরে কিন্তু ভারতের মানে কাশ্মীর নিয়ে অনেকগুলো বিষয় দেখা দিয়েছে। তারপর কাশ্মীর আবার নতুন যে যিনি নামটা আমার খেয়াল নেই, যিনি এখন ওই জায়গার ওদের প্রশাসক হওয়ার কথা, এই ব্যক্তি খুব জনপ্রিয় এবং তিনি কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী রেজা ভাই। হ্যাঁ মুখ্যমন্ত্রী হ্যাঁ যাই হোক হ্যাঁ তো ওমর আব্দুল্লাহ। তো ওমর আব্দুল্লাহ আবার কথা দিয়েছেন যে তিনি কিছু বিষয় ফিরিয়ে আনবেন, তিনি কিছু পদক্ষেপ নেবেন। এখন এই বিষয়গুলো তো আপনার ভারত সরকারের জন্য এটা গুড নিউজ না। তিনি যে ভূমিকাগুলোর কথা ওমর বলেছেন এই ওমর আব্দুল্লাহর এই ঘোষণাটাও কিন্তু আপনার ভারতের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ।
আচ্ছা, এখন আমি আবার শুরুতে যাচ্ছি যে কেন আমার এখানে সন্দেহ মোদি। দ্যাট ক্যান দ্যার বিগ কোয়েশ্চেন যে ওয়াই ইটস মোদি। কারণ হচ্ছে মোদি আপনি দেখবেন 2018-19 ইলেকশনে সে কিন্তু কোনো একটা ঘটনাকে সবসময় সামনে নিয়ে আসে। মোদির সবসময় মোদির যে হিন্দুত্ববাদ থিওরি এটা কিন্তু একটা রেডিকাল আইডিওলজি সে বহন করে। রেডিকাল আইডিওলজি কিরকম? তিনি মোদির বিশ্লেষণ হচ্ছে ভারতে ধরেন 10% থেকে 15% বা 20% যদি আমি অন্যান্য ধর্মাবলী হয়, বাকি 80% হচ্ছে আমার হিন্দু। এই 80% হিন্দুর মধ্যে আমার 40% হচ্ছে একদম গোঁড়া হিন্দু। তো আমার 40% টোটাল ভোট কাস্ট যদি হয় আমার 60%, তার মধ্যে যদি আমি 35% রিজার্ভ রয়ে গেছে। আমার তো আর লাগে না। ব্যাপারটা বুঝছেন? মোদি ওই ভোট ব্যাংকটাকে ধরে, আর ভারত, পাকিস্তান, বাংলাদেশ বলেন, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সাউথ এশিয়ান রিজনে আমরা সবাই হচ্ছি ধর্মের প্রতি অতি দুর্বল। আমরা ধার্মিক না, মানে ধর্মীয়ভাবে আমরা কিন্তু জ্ঞানী না, কিন্তু আমরা ধর্মের প্রতি দুর্বল। এত দুর্বল যে ধরেন আমার সামনে যদি কি বলে, আপনি আমাকে একটা উপকার করবেন, বিপদ থেকে বাঁচালেন, আপনাকে আমি ভগবান মানা শুরু করে দেব। ওই আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ, মানে কি বলা যায়, খুব বেশি। ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু আদায় করা সম্ভব, অনেক কিছু আদায় করা সম্ভব, অনেক কিছু আদায় করা ধর্মের সম্ভব। দোহাই এই দিয়ে। কারণে হ্যাঁ, আমাদের এটা বিশেষ ধর্মান্ধতা, করে মানে এডুকেশনের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়া ভারতীয় সাধারণ মানুষের কাছে ধর্মের দোহাই দিয়ে একদম আরো বেশি, আমাদের দেশ তো আরো অনেক অ্যাডভান্স ভারত। চিন্তা করেন যে আমরা কতটা ধর্মান্ধ হলে আপনি চিন্তা করেন, সেই সতীদাহ প্রথা, একটা মানুষ, জ্যান্ত মানুষ, তিনি তার যখন স্বামীকে যখন পোড়ানো হতো তখন তার মধ্যে সে ঝাঁপ দিত। কেন ইমাজিন? এটা কোন পর্যায়ে ধর্মান্ধতা হলে? হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে কি যে আমাদের এই অঞ্চলের মানুষ ধর্মের প্রতি অতি দুর্বল। এই অতি দুর্বলতা থেকে তারা ধর্মান্ধ হয়ে যাচ্ছে। এই ধর্মান্ধতাকে কাজে লাগাচ্ছেন মোদি। এটাকে সে একটা তার ইলেকশনের জন্য অনেক বড় একটা টুল হিসেবে সে ব্যবহার করছে। আর ওই টুলটাকে ব্যবহার করতে যেয়ে মোদি করেন কি? প্রতিবারেই হিন্দু মুসলিম ইস্যুটাকে সামনে নিয়ে আসবেন, জঙ্গিবাদ ইস্যুটা সামনে নিয়ে আসবেন, কাশ্মীর ইস্যু সামনে নিয়ে আসবেন। সো এখন মোদির জন্য এই মুহূর্তে কিন্তু তার অনেক বড় একটা অ্যালাই শেখ হাসিনা গভর্নমেন্ট নাই। তো মোদি এটাও কিন্তু তার জন্য একটা বিরাট একটা শেখ হাসিনা চলে যাওয়া কিন্তু মোদির জন্য বিরাট বিরাট ধরনের চ্যালেঞ্জ বয়ে আনছে। কারণ অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসায় বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তার ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে তিনি স্ট্রেংথেন মোদি নিজে এস্টাবলিশ হয়েছে কিন্তু সেই গুজরাটের দাঙ্গার পর, তাই না? আপনার আরেকটা ব্যাপার কি সাগর ভাই, মোদি ভারতের প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু মোদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা শিশু বাচ্চা। ইন্টারন্যাশনালি যদি আপনি মনে করেন ইউরোপে, আমেরিকায়, বা আপনার ইউনাইটেড নেশনস বা যে কোনো বড় কোনো ইন্টারন্যাশনাল ফোরামে যদি মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকে, সেখানে মোদি নিজেকে একটা বাচ্চা মনে করে। তখন সে এই জায়গাটায়ও মোদি কিন্তু অলরেডি একটা অনেক বড় একটা দুর্বল জায়গায় আছে। সে ইন্টারন্যাশনাল, তিনি আগের মতো শেখ হাসিনা থাকা অবস্থায় ইন্টারন্যাশনালি মোদি অনেক বেশি আকারে ফোকাসড হইতেন। তখন তিনি পুরো সাউথ এশিয়া রিজনে একটা নেতা হিসাবে তিনি সব জায়গায় নিজেকে জানান দিতেন, একটা দাপট ছিল। বাট শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই মোদির ওই ফোকাসটা চলে আসছে, শিফট করে চলে আসছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে মোদির চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। মেইন কথা হচ্ছে যে সমস্ত ফোকাসটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে, তার দিকে নেই। তো উনি এখন ওনার দিকে ফোকাসটাকে টানার চেষ্টা করবেন। উনি যে করে হোক এই জঙ্গি ইস্যুটাকে সামনে করে সে এখন আপনার আমেরিকার চোখে নজরে পড়তে চাইবেন, ইউরোপিয়ানদের নজরে পড়তে চাইবেন। এবং মোদি কিন্তু এই একটা উগ্রবাদ জাগিয়ে তুলে তিনি একটা গৃহযুদ্ধ বাজিয়ে দিতে পারলে তিনি কিন্তু গদিতে বসা তার জন্য খুব সহজ। এবং তখন ভারতের মানুষ তখন চিন্তা করবে যে এই জঙ্গিদের ঠেকানোর জন্য মোদি পারফেক্ট। এই কথাটা হলো এন্ড পয়েন্ট, এন্ড স্টেটমেন্ট হচ্ছে মোদি এটা শুনতে চান যে এদেরকে দমন করার জন্য আমাদের হিন্দুদের জন্য এই মোদি পারফেক্ট। সর্বোপরি মানে আশপাশে পাকিস্তানের যে একটা অ্যাডভান্সমেন্ট আমরা ইদানিং দেখতে পাচ্ছি, তারপরে বাংলাদেশের অ্যাডভান্সমেন্ট থেকে শুরু করে মুসলিম কান্ট্রিগুলি যে একটা অগ্রসর হওয়ার একটা অবস্থা দেখতে পাচ্ছি, পুরো দমে আসলে মুসলিমদেরকে এই এরিয়াতে, এই জোনে আবারও নিচের দিকে দাবানোর জন্য একটা প্রচেষ্টা হতে পারে মোদির। আরেকটা জিনিস আমি আপনার কাছে প্রশ্ন করছি, শেষ 2 লাইনে যদি বলেন আপনার অন্য কথা, সেটা হলো যে এই ভারত পাকিস্তান কি মুখোমুখি যুদ্ধ হবার কোনো সম্ভাবনা দেখেন কিনা আপনি এই পরিস্থিতিকে কেন্দ্র করে? আচ্ছা, ওই কথাটাকে আমি আরেকটা খুব লজিক্যাল একটা পয়েন্ট বলি। এখানে একটা জিনিস দেখেন, মানে আমি যেহেতু জঙ্গিবাদ নিয়ে কাজ করছি বা পড়াশোনা করছি সেজন্য বলি, আমরা যদি পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন টেরোরিজমের ঘটনাগুলো যদি আমরা অ্যাকুমুলেট করি,
যত ঘটনা ঘটছে খুব কমই বা বলতে গেলে নাই, ভারতের ইতিহাসও নেই কখনো কোনো জঙ্গিরা বা টেরোরিস্টরা বা এক্সট্রিমিস্টরা তারা ট্যুরিস্টদের উপর হামলা করে না। এই হামলাটা কিন্তু ট্যুরিস্টদের প্রতি হয়েছে। এবং রাইট 2000 সালে যখন 32 জনের উপর হামলা হয়, এই 32 জন ছিল কিন্তু হিন্দু তীর্থ তীর্থযাত্রী যারা ছিল। তারপরে 17 তে যে ঘটনা ঘটছে এটাও তো তীর্থ যাত্রী ছিল, তারাও হিন্দু ছিল। কিন্তু এই প্রথম যে ট্যুরিস্টদের প্রতি হামলা হয়েছে। আচ্ছা, এখন আমি আপনার প্রশ্নের উত্তরে যাই, যেটা আপনি বলেছিলেন যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, আসলে এটা আমি মনে করি হবে না। কারণ কি, এই যে 2টা পারমাণবিক বোমা 2 দেশে আছে, এটা বিশ্ব তাদেরকে হতে দিবে না, ভারত পাকিস্তান হতে দিবে না। তারা মাঝখানে করবে কি, এই হাউকাউ করে পাকিস্তান কিছু কিছু ফায়দা তারা নিজেরা লুটে নিবে। ভারত এই মোদি ইলেকশন থেকে শুরু করে তার ব্যক্তিগত কিছু ধান্দাগুলো তিনি করে নিবে। প্র্যাকটিক্যালি যুদ্ধ হবে না, আপনি চিন্তা করুন। এটা হচ্ছে মিউচুয়াল, আপনার যখন 2টা কান্ট্রিতে আপনার পারমাণবিক অস্ত্র থাকে, তার মানে মিউচুয়ালি ডিস্ট্রাকশন করা, এর বিকল্প কিছু নাই। আর বিশ্ব কখনো এটা হতে দিবে না। পাকিস্তানের যে পরিমাণে আপনার পারমাণবিক অস্ত্র আছে, ভারতে যে পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে, এর 50% না তার চেয়ে কম সংখ্যক যদি ইউজ করা হয়, এতে এই পুরো রিজিয়নটা ধ্বংসস্তূপে পরিণত হবে। রাইট চায়না আছে, রাশিয়া আছে, এখানে কানেক্টেড সবগুলো রাইট। সো এখানে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা হবে না। বাট হ্যাঁ, কিছু টুকটাক আপনার কি বলা যায় যে প্রক্সি ওয়ার টাইপ কিছু ঘটনা ঘটবে। যেমন এটাও কিন্তু একটা যুদ্ধাবস্থা। আমরা এখন কোন ধরনের কথা বলছি, এখন যেটা আছে এটা কিন্তু যুদ্ধাবস্থা। এখন অলরেডি পাকিস্তান তাদের আকাশ সীমায় আপনার ভারতীয় ওউন্ড, ভারতীয় তৈরি বা ভারতীয় প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানের আপনার ফ্লাইটগুলো ওখানে বন্ধ করে দিয়েছেন। তারপরে ভারত আবার পাকিস্তানের পানি সরবরাহ, তাদের যে যেটা সিন্ধুকি চুক্তি ছিল ওইটা, তারপর আরো কয়েকটা চুক্তি বন্ধ করে দিয়েছেন। এবং আরো একটা বিষয় বলি আপনার, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনার পাকিস্তানে কিন্তু জাতীয় পরিষদের নিরাপত্তা কমিটি আজকে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে পাকিস্তান যে সিদ্ধান্ত, এটা জাস্ট কিছুক্ষণ আগে বৈঠকটা শেষ হয়েছে, এটা এখনো মিডিয়াতে আমি জানি গিয়েছি কিনা। তো এটা আমি একটা পাকিস্তানের একটা অফিসারের কাছ থেকে এটা কিছুক্ষণ আগে পেয়েছি। সেটা হচ্ছে যে পাকিস্তানে আপনার তারা মানে ওয়াঘা সীমান্তে অলরেডি তাদের সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। পাকিস্তান ভারতের জন্য ওয়াঘা সীমান্তটা আগে খোলা ছিল, এটা বন্ধ করে দিয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত এটা। তারপরে পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয়দেরকে পাকিস্তান 48 ঘন্টার মধ্যে দেশ থেকে নির্দেশ দিয়ে দিয়েছে অলরেডি। তারপরে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদেরকে অলরেডি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় হাই কমিশনের কর্মী সংখ্যা 30 জনে নামিয়ে আনা হয়েছে। তারপরে পাকিস্তান আকাশ সীমার কথা যেটা বলুন, আকাশ সীমা এখন ভারতীয় উড়োজাহাজের জন্য সম্পূর্ণ বন্ধ। তারপর সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত। তৃতীয় দেশের মাধ্যমে লেনদেন হতো, তাও অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো অলরেডি পাকিস্তান সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অলরেডি। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, শুধুমাত্র সশস্ত্র যুদ্ধ বাকি আছে, আর না হলে সব এর আগের যত কিছু সবকিছু হয়ে গেছে। এর আগেও ছোট ছোট যুদ্ধ, খন্ড যুদ্ধ হয়েছে বহুবার 47-এর পর ভারত আর পাকিস্তান বিভিন্ন ইস্যুতে, সেগুলিতে দুই পক্ষ হার জিত হয়েছে। এখন এটা নিয়েও হতে পারে কিনা, আর পূর্ণভাবে একদম পারমাণবিক যুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ হলো এখানে আপনার আন্তর্জাতিক বিষয় রয়েছে। মানে আপনি নিশ্চয়ই আপনি নিজেকে ধ্বংস করে আমাকে ধ্বংস করবেন না।